হ্যালো ভিউয়ার্স, মুখোশের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে ভারতের দিল্লি রাজ্যে ঘটে যাওয়া একটা সিরিয়াল কিলিংয়ের স্টোরি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 40 বছর বয়সে 40টা খুন করে এই ব্যক্তি। যেখানে কঠোর থেকে কঠোর ব্যক্তির বুক কেঁপে ওঠে রক্ত আর মার্ডার দেখে, সেখানে এই ব্যক্তি যে ঘরে তার শিকারদের খুন করত সেখানে বসেই খাবার খেত। ইনি এমন একজন ব্যক্তি ছিল, যখন সে অ্যারেস্ট হয় তখন তার মনে সামান্যতম অনুতাপও ছিল না। সে শামুকের মতো শান্ত ছিল, কিন্তু সে যেটা করেছিল সেটা যে কোনো মনস্টারকেও লজ্জা পাইয়ে দেবে। এই কাহিনীটা শুরু হয় 2006 সালের 20 অক্টোবর, যখন তিহার জেলে এক অচেনা ব্যক্তির একটা কল আসে এবং সে বলে তিহার জেলের 3 নম্বর গেটের সামনে একটা ঝুড়িতে একটা মৃতদেহ রাখা আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তিহার জেল একটা খুবই ফেমাস জেল, আর সেই জেলের সামনে একটা লাশ রেখে যাওয়া এটা সেই ব্যক্তিই করতে পারে যার প্রাণের কোনো ভয় নেই। যখন বাইরে গিয়ে দেখা হয় তখন দেখা যায় গেটের সামনে ঝুড়িতে একটা মৃতদেহ বেঁধে রাখা, এবং তার মধ্যে একটা চিঠিও পড়েছিল। আর সেই চিঠিতে পুরো আইন ব্যবস্থাকে প্রচুর গালি দেওয়া হয়েছিল। যদি আমি এক কথায় ওই চিঠির মূল কথা বলি তবে সেটা হবে ক্যাচ মি ইফ ইউ ক্যান, যদি পারো ধরে দেখাও। ওই ব্যক্তি এই চিঠির মধ্য দিয়ে এটা বোঝাতে চাচ্ছিল যে সে কতটা এক্সপার্ট এই কাজে, আর পুলিশ তাকে ধরতে অক্ষম। ইনভেস্টিগেশনে ওই কলকে ট্রেস করা হয়, যেটা 20 অক্টোবর পুলিশের কাছে এসেছিল, এবং খুঁজে দেখা যায় কলটা একটা এসটিডি বুথ থেকে করা হয়েছিল। বুথের ওনার থেকে জানা যায় সেখানে ওই একজন ব্যক্তি এসেছিল, আর সেখান থেকে ওই ব্যক্তির চেহারার একটা আইডিয়া হয়ে যায়, এবং চিঠি লেখার অ্যাকসেন্ট থেকে জানা যায় সে বিহারি। চিঠি লেখার স্টাইল বিহারি ছিল। ইনভেস্টিগেশন এরকমভাবেই চলছিল কি ঠিক এরই মধ্যে 25 এপ্রিল 2007 আরও একবার পুলিশের ল্যান্ডলাইনে ঘণ্টা বেজে ওঠে। সেই আওয়াজ, সেই টোন, সেই সেম জায়গা, তিহার জেল, গেট নাম্বার 3। সেই 3 নম্বর গেটের সামনে একই স্পটে আরও একটা মৃতদেহ রাখা ছিল। ওই বডি এতটাই টাইটলি বাঁধা ছিল যে সেখানে থাকা কেউই সেটা খুলতে পারছিল না। তখনই ভিড়ের মধ্যে থেকে একজন ব্যক্তি এসে বলে সে এটা খুলে দিতে পারবে, এবং সে তার কাছে থাকা একটা ছুরি দিয়ে সেই বাঁধন খুলে দেয়। আর এখানে সবথেকে অবাক করার বিষয় এই যে পুলিশ এবং এত লোকের ভিড় থাকা সত্ত্বেও যে ব্যক্তি ওই মৃতদেহের বাঁধন খুলে দিয়েছিল সেই ছিল দ্য কিলার। তিহার জেলের সামনে শুধু মৃতদেহের টর্সো মানে ধড় পড়েছিল, আর বাকি অংশ ফেলা হয়েছিল হাজারি কোর্টের সামনে। এই বিষয় এতটাই বড় হয়ে গিয়েছিল যে পুলিশের একটা স্পেশাল ইউনিট গঠন করা হয়েছিল ইনভেস্টিগেশন করার জন্য, কারণ এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে এটা কোনো সাধারণ মার্ডার নয়, এটা একটা সাইকোপ্যাথিক সিরিয়াল কিলিং ছিল। আর সেই সাইকোপ্যাথের নিজের কাজের উপর খুবই অহংকার ছিল। এই কেস সলভ করা আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ বডি শনাক্তকরণ করা যাচ্ছিল না। যেসব মৃতদেহ তিহার জেলের সামনে পাওয়া গিয়েছিল সেগুলো হেডলেস ছিল, মাথা ছিল না তাদের। পুলিশের কোনো আইডিয়া ছিল না এই বডি কাদের ছিল আর কোথায় এদের মারা হয়েছিল। পুরো দিল্লিতে ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়, আর এরই মধ্যে পুলিশের কাছে আরও একটা খবর আসে যে তিহার জেলের সামনে আবারও একটা মাথাবিহীন মৃতদেহ পাওয়া গেছে, সাথে একটা চিঠিও। চিঠিতে লেখা ছিল তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হোক, কারণ সে যে কাজ করছে তার জন্য সে গর্বিত। চিঠিতে আরও লেখা ছিল যে সে 7 থেকে 8 বছর ধরে মার্ডার করে আসছে, আর যদি সে মার্ডার না করে তবে তার মাথা খারাপ হয়ে যায়, পাগলের মতো আচরণ করে সে। এসব দেখে বোঝাই যাচ্ছিল যে সে একজন সাইকোপ্যাথ, আর এটাই ছিল সবথেকে বড় প্রবলেম। যদি তাকে ধরা না হয় তবে সে একইভাবে একের পর এক মার্ডার করতেই থাকবে। এবার আসি পুলিশ ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেট করে জানতে পারা যায় 1998 সালে ঠিক এরকমই একটা সিমিলার কেস ঘটেছিল, যেখানে তিহার জেলের সামনে মাথাবিহীন একটা মৃতদেহ পড়েছিল এবং বাকি পার্টস
ছড়ানো ছিটানো ছিল, আর ওই কেসে একজনকে অ্যারেস্টও করা হয়েছিল, কিন্তু এভিডেন্স না থাকায় সেই কেস ক্লোজ করতে বাধ্য হয় পুলিশ। ইনভেস্টিগেশন তখনও চলছিল। এরই মধ্যে পুলিশের এক খবরের থেকে জানতে পারে দিল্লির আজাদনগরে একজন ব্যক্তি এক ডক্টরের কাছে প্রতিদিনই যায়। পুলিশের টিম নরেন্দ্র প্যালভানের নেতৃত্বে এগিয়ে চলেছিল। অ্যান্ড দ্য ভেরি নেক্সট ডে ডক্টরের কাছ থেকে জানতে পারে ডক্টরের কাছে সেই ব্যক্তির কল এসেছিল, এবং পরের দিনই সেই ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট আসে ডক্টরের কাছে। ডক্টরের থেকে আরও জানা যায় যে ওই ব্যক্তির নাম ছিল চন্দ্রকান্ত ঝা। চন্দ্রকান্তের 5টি মেয়ে ছিল এবং তাদের সবার ডেলিভারি ওই হসপিটালেই হয়েছিল। ডক্টরের থেকে এটাও জানা যায় চন্দ্রকান্ত ডক্টরের ব্রাদার ইন লকেও হত্যা করার চেষ্টা করেছিল। পুলিশ ডক্টরের ব্রাদার ইন লয়ের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চন্দ্রকান্তের কাছে একটা মোটর ভ্যান আছে যেটাতে করে সে সবজি বিক্রি করে। আর এই ইনফরমেশনের উপর বেস করে পুলিশ চন্দ্রকান্তের ঘর খুঁজে বের করে এবং তার কয়েক ঘন্টার মধ্যে দিল্লির সেই কুখ্যাত সাইকো খুনিকে অ্যারেস্ট করে পুলিশ। ये है सीरियल किलर चंद्रकांत झा। 2006 और 2007 में तिहाड़ जेल के आसपास एक के बाद एक सरकटी लाशों के मिलने से खौफ फैल गया था। कातिल लगातार पुलिस वालों को फोन पर धमकी भी दे रहा था। यही चूक चंद्रकांत को महंगी पड़ी और चंद्रकांत पकड़ा गया। এখন পুলিশের সব কৌতূহল আর প্রশ্নের উত্তর ওদের সামনে চেয়ারেই বসেছিল। তার চোখে ভয় ছিল না, কোনো অনুতাপ নেই। চন্দ্রকান্ত সব বলতে বা স্বীকার করতে রাজি হয়ে যায়। সে শুরু করে উইথ হিজ নেম, চন্দ্রকান্ত ঝা। সে তার 5 মেয়েকে নিয়ে দিল্লিতে থাকত, কিন্তু তার সিরিয়াল কিলিংয়ের প্রফেশনকে সিরিয়াসলি নিয়ে সে হেদারপুরে একটা ঘর নিয়েছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অনুসারে প্রতি বছর 4.42 মিলিয়ন লোক বিহার থেকে মাইগ্রেট হয় অন্য রাজ্যে কাজের অভাবে। চন্দ্রকান্ত ঝাও বিহার থেকে দিল্লিতে এসেছিল এবং সবজি বাজারে কাজ শুরু করে। চন্দ্রকান্তের লাইফে সবকিছুই ঠিক যাচ্ছিল আনটিল দ্যাট ভায়োলেন্ট নাইট কেম। যেদিন রাতে চন্দ্রকান্ত এক গুন্ডার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, কারণ সেই গুন্ডা একজন ইনোসেন্ট মানুষকে মারছিল, কিন্তু প্রতিবাদ করায় সেই গুন্ডা চন্দ্রকান্তকে অলমোস্ট মেরে ফেলেছিল। চন্দ্রকান্ত নিজেকে সামলায় এবং কাছের একটা হসপিটালে ভর্তি হয়। সে ওই দিনই বুঝতে পারে যে যার ক্ষমতা আছে সেই শ্রেষ্ঠ। রিকভার হওয়ার পর চন্দ্রকান্ত মার্শাল আর্ট শেখে এবং সে ওই রাতেই প্রতিজ্ঞা করেছিল সে অন্য কাউকে তার উপর অধিকার জমাতে দেবে না। যে সবজি বাজারে চন্দ্রকান্ত কাজ করত সেখানে তাদের ইউনিয়ন লিডারের সাথেও তার হিস্ট্রি অনেকটাই ভায়োলেন্ট ছিল। ইউনিয়ন লিডার সমস্ত শ্রমিকের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিত, যেটা চন্দ্রকান্ত দিতে রাজি হয় না, কারণ সেটা তার কষ্টের ইনকাম ছিল। একদিন চন্দ্রকান্ত এবং ইউনিয়ন লিডারের মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়া হয় এবং এক পর্যায়ে ইউনিয়ন লিডারের হাত কেটে যায়। এর ফলে চন্দ্রকান্তকে অ্যারেস্ট করা হয়, সাথে তার স্ত্রীকেও অ্যারেস্ট করা হয়, যার এর মধ্যে কোনো ইনভলভ ছিল না। জেলের মধ্যে চন্দ্রকান্তের সাথে খুবই বাজে ব্যবহার করা হয়। কিছু কিছু দিন সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় থাকত, আবার কিছু কিছু দিন তাকে ঠিকঠাক খাবার দেওয়া হতো না। জেল থেকে বেরিয়ে সবার প্রথমে চন্দ্রকান্ত ইউনিয়ন লিডারকেই নিজের প্রথম শিকার বানায়। 1998 সালে যে মৃতদেহ তিহার জেলের সামনে পাওয়া গিয়েছিল সেটা ওই ইউনিয়ন লিডারেরই ছিল। তারপর চন্দ্রকান্ত 2003-এ উমেশ ও শেখর নামে দুজনকে হত্যা করে এবং এরপর 2006 এবং 2007 সালে ওই একই প্যাটার্ন ফলো করে বাকিদেরও মার্ডার করে। ওই 3টে মার্ডারের কোনো প্রুফ পুলিশের কাছে ছিল না। পুলিশ রিসেন্ট মার্ডারের হদিশও তখন পায় যখন চন্দ্রকান্ত বলে যে সে মৃতদেহের মাথা কেটে যমুনা নদীতে ফেলে দিত। তার মতে এদেরকে শাস্তি দেওয়ার জন্য সে তাদেরকে মারত এবং নিজে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের মাথা যমুনা নদীতে ফেলত। চন্দ্রকান্ত বিহারের গোসাই গ্রামের বাসিন্দা ছিল, আর তার মার্ডার করার স্টাইলটাও একটু অন্যরকম ছিল। যাদেরকে সে মারত তাদের সাথে আগে সে বন্ধুত্ব করত, কারণ বেশিরভাগ ভিকটিমই তার বা তার প্রতিবেশী গ্রামের ব্যক্তি ছিল। তাদের সে ছোটখাটো কাজ দিত এবং পরবর্তীতে মার্ডার করত। চন্দ্রকান্তের গ্রামেরই একজন ব্যক্তি বিধু যাদব, ইনিও ওই একই ফাঁদে পা দিয়েছিলেন। যখন বিধু যাদবকে চন্দ্রকান্ত তার ঘরে নিয়ে গিয়েছিল তখন সে দেখে ওখানে আরও দুজনকে বেঁধে রেখেছিল চন্দ্রকান্ত।
বিধু যাদব সাহস দেখিয়ে তাদের জীবন বাঁচায়। ওদের মধ্যেই একজন ছিল অনিল মণ্ডল, যে চন্দ্রকান্তের ঘর থেকে ক্যামেরা নিয়ে পালিয়েছিল। ওটা সেই ক্যামেরাই ছিল যেটাতে চন্দ্রকান্ত ভিকটিমদের ফটো নিত। পরবর্তীতে আয়েশা সুদ নামে এক ডিরেক্টর নেটফ্লিক্সে ইন্ডিয়ান প্রিডিয়েটর নামে একটা ওয়েব সিরিজ রিলিজ করে, যেখানে ওই সমস্ত ফটো অ্যাজ ইট ইজ দেখানো হয়েছে। সো ভিউয়ার্স, আশা করছি কাহিনীটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওকে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এরকমই গল্প কাহিনী পেতে জুড়ে থাকুন আমাদের সাথে।